সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা চান্দিনা রিদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রীতারানী সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা আজকে ক্লাস করব সরকার কর্তৃক নির্দেশিত যে তৃতীয় অ্যাসাইনমেন্ট, সে তৃতীয় অ্যাসাইনমেন্টের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদেরকে একটি দিক নির্দেশনামূলক ক্লাস নেব আজকে। তো তোমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্টের যেই বিষয়টি সেটি তোমরা পেয়েছো। আমরা কোভিড-19 কারণে গতকালকে যে ক্লাসগুলো তোমাদের সরাসরি নেওয়ার কথা ছিল সেটি তোমরা নিতে পারোনি, আমরা কলেজ গ্রুপে দিয়ে দিয়েছি। আমরা আজকে আবারও দেখাচ্ছি, তোমরা একটু দেখো যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপরে যে নির্ধারিত বিষয় সেটি হচ্ছে বফলা, মফলা আর জফলার উচ্চারণের নিয়ম। আর সেই সাথে আছে যে তোমার 2022 সালে যারা পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে, তাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাসে 60টি গদ্য এবং 60টি পদ্য নেওয়া হয়েছে, এবং 60টি গদ্য এবং পদ্য থেকে তোমরা এই বফলা, মফলা এবং জফলার আছে এরকম শব্দগুলো বাছাই করবে, খুঁজে বের করবে এবং সেগুলোর উচ্চারণ লিখবে। এই হচ্ছে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্টের যেই বিষয়টা, সে বিষয়টা আছে বফলা, মফলা ও জফলার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। এবং এটার তোমরা যখন এই কাজগুলো করবে তখন তোমরা উচ্চারণের নিয়মগুলো জানতে পারবে। উচ্চারণের যে কোনো রচনা পাঠ করতে পারবে সঠিক উচ্চারণে। সঠিক উচ্চারণের জন্যই হচ্ছে উচ্চারণ সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো নির্দেশনা যেগুলো দেওয়া আছে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি, দেখো। বফলার উচ্চারণ সূত্র লেখো। পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি গদ্য এবং কবিতা থেকে বফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লেখো। অর্থাৎ তুমি খাতায় প্রথমে বফলার উচ্চারণগুলো লিখবে, 5টি করে নিয়ম লিখো। লেখার পরে তারপরে তোমার হচ্ছে আমাদের গদ্য থেকে পাঠ্য হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ। তোমরা যারা জানো না তারা জেনে নাও। অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো আর রেইনকোট। এটা হচ্ছে এই 7টা গদ্য হচ্ছে তোমাদের জন্যে সিলেবাস করা হয়েছে। আর পদ্য হচ্ছে প্রথম যে কবিতাটি সেটা হচ্ছে সোনার তরী, তারপরে হচ্ছে বিদ্রোহী কবিতা, প্রতিদান, তাহারেই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আর আমি কিংবদন্তির কথা বলছি। এই 7টা এবং কবিতা 7টা, গদ্য পদ্য, মোট 14টা থেকে তুমি কি করবে, তুমি বফলার আছে এরকম শব্দগুলো বাছাই করবে, খুঁজবে। তোমরা হয়তো ভাবছো এটা একটা কঠিন বিষয়। হ্যাঁ, কঠিন ঠিক আছে, কিন্তু একটু সময় নিয়ে যদি ধৈর্য ধরে তোমরা কাজটা করো তাহলে তোমাদের জন্যে অনেক সুফল বয়ে নিয়ে আসবে। তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে মফলার উচ্চারণ 5টা লিখবে। মফলার উচ্চারণ 5টা লেখার পরে আবার তোমরা এই যে 7টা 14টা গদ্য এবং পদ্য থেকে মফলাযুক্ত শব্দগুলো বাছাই করে তারপরে এর উচ্চারণ লিখবে। তারপরে হচ্ছে জফলার উচ্চারণ 5টি লিখে তারপরে ঠিক একই নিয়মে জফলা আছে এমন শব্দগুলো বের করে এর উচ্চারণ লিখতে হবে। তো তোমরা যে কাজটি আগে করবে, তোমরা একটি খাতা নিয়ে বসবে
এবং গদ্যগুলো পড়বে একটা একটা করে। অপরিচিতা গল্প যখন তোমরা পড়বে, কাঠ পেন্সিল নিয়ে যেখানে বফলা দেখবে দাগায় ফেলবে, যেখানে মফলা দেখবে মফলাযুক্ত শব্দ দেখবে দাগিয়ে ফেলবে, জফলাযুক্ত দেখবে দাগিয়ে ফেলবে। তারপরে যখন দাগানো শেষ হবে তখন তুমি খাতায় একদিকে লিখবা বফলা, একদিকে মফলা, একদিকে জফলা। অর্থাৎ ধরো এই তোমার খাতা, আমরা বোর্ডেই দেখাচ্ছি। খাতার মধ্যে তুমি যখন পড়ছো, অপরিচিতা পড়া শেষ হয়ে গেছে, এই যে এখানে লেখো বফলা, এখানে লিখো মফলা, এখানে লিখো জফলা। এটা খাতার মধ্যে খসড়া যখন করবে, অপরিচিতা গল্প পড়ছো তো, অপরিচিতা থেকে তুমি যে কটা শব্দ পেলে সেটা এখানে লিখবে, ঠিক আছে? মফলা থেকে যদি পাও এখানে লিখবে, জফলা থেকে যদি পাও এটা লিখবে। লিখে এদিকে শব্দগুলো লিখবে আর এদিকে এটার উচ্চারণ লিখতে হবে আবার পাশে, উচ্চারণ যদি পাও এটার উচ্চারণটা আবার লিখতে হবে। এবার আসো বিলাসী। বিলাসী পড়ছো, বিলাসী পড়ছো একটা একটা করে শব্দ দাগায় যাচ্ছ, বফলা সংযুক্ত শব্দ, মফলা যুক্ত, একটা জফলা যুক্ত। দাগানোর পরে, দাগানো যখন শেষ হয়ে যাবে, এবার তুমি খাতার মধ্যে টুকে ফেলবে যে কয়টা শব্দ পেয়েছো বিলাসী থেকে বফলা যুক্ত, মফলা যুক্ত কয়টা পেয়েছো আর জফলা যুক্ত কয়টা পেয়েছো। এই পাওয়া শেষ হয়ে গেলে এরকম একটা একটা করে, অর্থাৎ তোমাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তো এবার চলো আমরা তোমাদের এই যে অ্যাসাইনমেন্টটা, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের 30 নাম্বারের গ্রামার আছে। আমরা অবশ্য তোমাদেরকে গ্রামার পার্টটা দেখাইনি। তোমরা এই 30 নাম্বারের গ্রামারের মধ্যে প্রথম হচ্ছে উচ্চারণ। উচ্চারণ হচ্ছে প্রথমে। এই উচ্চারণের মধ্যে প্রথমে আছে অধ্বনি উচ্চারণ এবং এ ধ্বনির উচ্চারণ। অধ্বনি এবং এ ধ্বনির উচ্চারণ দুটো তোমরা যখন ভালো করে জানতে পারবে তখন এই বফলা মফলা জফলা আরও ভালো করে বুঝবে। তো তোমরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে তোমরা দেখবে আমরা অধ্বনি এবং এ ধ্বনির উচ্চারণের যে নিয়ম সেগুলো আমরা এই 2-1 দিনের মধ্যে আপলোড করে দেব। সেই চ্যানেলে তোমরা অধ্বনি এবং এ ধ্বনি উচ্চারণের নিয়মগুলো উপরে ক্লাসটা দেখে নেবে। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে বফলাযুক্ত। বফলাযুক্ত যে শব্দ আছে সেগুলোর উচ্চারণের নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে 5টা নিয়ম নিয়ে আমি তোমাদেরকে ক্লাস করাবো। প্রথমেই বফলা, বফলা উচ্চারণের নিয়ম। আমরা বফলা উচ্চারণের নিয়মে যাচ্ছি। তোমরা ফলা অর্থ জানো। ফলা হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। এরকম ফলাযুক্ত বর্ণ আছে বেশ কয়েকটি, যেমন জফলা, বফলা, মফলা, এই 3টি তো দেওয়া হয়েছে। তারপরে আছে রফলা, লফলা এবং নফলা। তো এই ফলা আমরা জানি, আবারও বলছি তোমাদেরকে, ফলা হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম। বফলায় উচ্চারণের 5টি নিয়ম।
ফলা যদি ফলা যদি শব্দের প্রথমে হয়, শব্দের প্রথমে হয়, তাহলে এর কোনো উচ্চারণ হয় না। বফলা যদি শব্দের প্রথমে যুক্ত হয়, আমরা এটা যুক্ত হয় লিখি, প্রথমে যুক্ত হয়, তবে এর উচ্চারণ হয় না, তবে এর উচ্চারণ হয় না। এখন আমরা উদাহরণ দিলে আমরা বুঝবো। যেমন তোমরা এখন কোন শ্রেণী? একাদশ শ্রেণীতে আছো। কিছুদিন পরে তোমরা কিসে উঠবে? দ্বাদশ শ্রেণীতে। আমরা যদি দ্বাদশ লিখি, দ্বাদশ যে শব্দটা, এটা দেখো দয়ের নিচে ব ফলা আছে। তাহলে আমরা কি বলেছি? ব ফলা যদি শব্দের প্রথমে যুক্ত হয়, এই যে দ্বাদশ শব্দটা, এটা প্রথম বর্ণটা কি? দ, এটার সাথে ব যুক্ত হয়েছে, সুতরাং এখন বয়ের উচ্চারণ হবে না। তোমরা দেখো, আমরা কি কখনো বলি দবদশ বা দাবদশ, এরকম উচ্চারণ করি? ব যে আছে সেটার উচ্চারণ করি না। আমরা কি বলি? দ্বাদশ। এখানে যে ব আছে সেটা আমরা কখনো উচ্চারণে ব্যবহার করি না। আমরা কি বলি? দ্বাদশ। দ্বাদশ। ঠিক আছে? এবার স এর সাথে একটা হসন্ত হবে, কারণ এইটা হচ্ছে একটা নিয়ম। সেই নিয়মে হচ্ছে এই বর্ণের শেষে যদি অ উচ্চারিত হয়, তখন সে এখানে হসন্ত যুক্ত হয়, সেজন্য। আর এই যে দা দো, দয়ের পরে এটা অ উচ্চারণ হয়েছে, সেই জন্যে অ উচ্চারণ হয়েছে, এই জন্যে অ এর অটাও উই হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যখন অধ্বনির উচ্চারণের নিয়ম পড়ব, যে অ যদি অ উচ্চারণ হয়, তো সেই অ থাকে মাঝখানে বা শেষে, মধ্যে বা শেষে, তখন এটার কি হয়ে যায়? ও হয়ে যায়। সেই জন্যে এই দয়ের পরে এটা উ হয়ে গেছে, উকার হয়ে যায়, দ্বাদশ। ঠিক এইরকম আরো আছে, যেমন স্বাধীন। স্বাধীন শব্দটি আমরা যখন এটা উচ্চারণ করব, তখন কি বলি? আমরা স্বাধীনকে কখনো আমরা স্বাধীন বা এরকম বলি, ব উচ্চারণ করি? কখনো করি না। স্বাধীন আমরা বলি স্বাধীন, আমরা দন্ত স উচ্চারণও করি না। তাহলে বলতাম কি? স্বাধীন। দাঁতের সাথে লাগিয়ে দন্ত স্বাধীন, স্বাধীন তো বলি না, আমরা বলি স্বাধীন। এখানে তালব্যস্বর উচ্চারণ হয়, তাহলে আমরা বলছি স্বাধীন। এটা হসন্ত হবে, কারণ ওই যে নয়ের পরে একটা অ আসে, সেই জন্য একটা শেষে যদি অ হয়, এরকম হসন্ত চলে আসবে, স্বাধীন। তারপরে দেখো স্বজন। তোমরা দেখো, আমরা যে শব্দগুলো ব্যবহার করি, স্বজন মানে কি? আত্মীয় স্বজন বলি না আমরা? আত্মীয় স্বজন মানে মানে নিজ, জন মানে লোক, নিজের লোক মানে স্বজন। সে আমার স্বজন মানে সে আমার নিজের লোক। তাহলে এই স্বজনের মধ্যে আমরা কখনো কি বলি? সবজন, মানে বয়ের উচ্চারণ কি করি? কখনোই করি না। তাহলে আমরা কি বলি? স্বজন। এই জয়ের উচ্চারণ অয়ের মতো হয় বলে ওকার হবে, আর ন শেষে অ আসে বলে হসন্ত হবে, স্বজন। ঠিক আছে? তাহলে আমরা একটা নিয়ম পেয়ে গেলাম, বফলা যদি শব্দের প্রথমে যুক্ত হয়, তবে এর উচ্চারণটা হবে না। ঠিক আছে? বুঝলে তোমরা? দ্বাদশ, স্বাধীন,
সজুন, এরকম। এবার আসো 2 নাম্বার। এই উচ্চারণগুলি দেখো আমরা এই যে করছি, আমরা যে স্বাধীন উচ্চারণ করছি, আমরা কিন্তু কখনোই আগে জানতাম না যে স্বাধীনের ব কেন উচ্চারণ হচ্ছে না। এখন কিন্তু তুমি বলতে পারবে সবাইকে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে দেখো আমরা স্বাধীনের ব আছে কিন্তু স্বাধীনের ব কেন উচ্চারণ হচ্ছে না, আমরা তখন বলতে পারবো যে যদি শব্দের প্রথমে ব ফোলা থাকে তাহলে সেটা উচ্চারণ হয় না, এটা উচ্চারণের নিয়মে আছে। ঠিক আছে, এবার আসো 2 নাম্বার নিয়মে। পদের বা শব্দের, আমরা পদও বলতে পারি বা শব্দও বলতে পারি, শব্দের মধ্যে বা শেষে, মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে বফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হবে। বফলাযুক্ত বর্ণটি কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব হবে। এখন দেখো আমরা এক্সাম্পল দিই। প্রথম পেলাম কি, শব্দের প্রথমে যদি থাকে তাহলে সে উচ্চারণ হবেই না। আর শব্দের মধ্যে বা শেষে যদি বফলা থাকে তাহলে সে কি হবে? যেই বর্ণের সাথে বফলাটা যুক্ত হবে সেই বর্ণটা দ্বিত্ব হবে। মানে কি দ্বিত্ব? মানে 2 বার উচ্চারণ হবে। 2 বার উচ্চারণ হবে। কিরকম? যেমন এই যে দ্বিত্ব শব্দটি, সে নিজেই কিন্তু এই যে দ্বিত্ব শব্দের মধ্যে দেখো তয় নিচে ব আছে, আর প্রথমে যেটা আছে সেটা তো উচ্চারণ হবেই না। আমরা ওই যে প্রথমে যদি দয়ের সাথে বর্ণের প্রথমে থাকলে উচ্চারণ হয়, এটা তো শেষে আছে, তাহলে আমরা কি বলছি? মধ্যে বা শেষে থাকলে, তাহলে এই মধ্যেটা এটা দিয়েই আমরা এক্সাম্পলটা করি। দ্বিত্বকে আমরা কি উচ্চারণ করবো? দ্বিত্ব। ওই যে বললাম বফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হবে। বফলাযুক্ত বর্ণ কোনটা? এই যে ত, এই তটা কি হচ্ছে? দ্বিত্ব হচ্ছে। তটা হচ্ছে 2 বার। দ্বিত্ব। বয়ের পরিবর্তে ব যেহেতু এই শেষে আছে, বফলা আছে, সেই জন্য যেটার সাথে বফলাটা আছে তয়ের সাথে সেটা দ্বিত্ব হলো, অর্থাৎ তটা 2 বার হলো, দ্বিত্ব। ঠিক আছে? এরকম আমরা আরো শব্দ বলতে পারি। যেমন ধরো আশ্বিন মাস। এখন কি মাস? বর্ষাকাল তো, এখন হচ্ছে আষাঢ়ের পরে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কি হেমন্তকালটা হচ্ছে আশ্বিনের পরিচয় পাবে। এখন বর্ষা চলছে, শরৎ। এখন দেখো আশ্বিন শব্দটার মধ্যে বফলা কোথায় আছে? এই যে শব্দের মাঝখানে আছে, মাঝখানে তালুক বসু, এটা নিচে আছে, তাহলে এই তালুক বসুটা দিতে হবে। কিভাবে হবে? আশ্বিন। এখন হসন্তের বিষয়গুলো আসছে। আশ্বিনের যে দ্বিত্ব যে শব্দগুলো হয়, এটা প্রথমটাতে হসন্ত হয়, এটা একটা নিয়ম। আর লাস্টে যেটাতে হলো সেটা হচ্ছে ওই যে ন, আশ্বিন, এই ন অ আসে, তো এ অ আসলে সে হসন্ত হয়। তো সেইভাবে এটাতে হসন্ত আসছে, আর এটা আসছে এই যে দ্বিত্ব বর্ণের প্রথমটাতে হসন্ত হয়, সেই নিয়মে। আরেকটা যদি এক্সাম্পল আমরা দেই, তাহলে ধরো আমরা বিশ্বাস দিতে পারি। বিশ্বাস। এই বিশ্বাসটাতে দেখো এই শব্দের মাঝখানে ব আছে, তাও কি ওই যে আশ্বিনের মতো তালুক বসুর নিচে, সেইখানে আমরা বলবো বিশ্বাস। এখানে আবার দন্তস না, এখানে আমরা তালুক বসিয়ে দিব, বিশ্বাস।
কারণ আমরা উচ্চারণে কখনো বিশ্বাস বলি না, আমরা বিশ্বাস বলি, অর্থাৎ তালব্যশের উচ্চারণেই হয় সবগুলো, বিশ্বাস। তো আমরা 2টা নিয়ম পেলাম। এবার আসো আমরা 3 নাম্বার নিয়মে যাই। আমরা মুছে ফেলছি